ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? একেই বলা হয় প্রথম ফিতনা। আর এই ফিতনা বা সংঘাতের রেশ কিন্তু আজও রয়ে গেছে। আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড একটা গোটা ধর্মকে বলা যায় চিরদিনের জন্য দুই ভাগ করে দিল। তো প্রশ্নটা হলো কিভাবে একটা হত্যাকাণ্ড একটা বিশ্বাসকে এমনভাবে ভেঙে দিতে পারে। এই নাটকীয় গল্পের একেবারে গোড়ায় যেতে হলে আমাদের সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যেতে হবে। এই গৃহযুদ্ধের শেকড়টা কোথায় সেটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে তৃতীয় খলিফা উসমানের শাসনামলের দিকে। কারণ ঠিক সেখানেই ক্ষমতা আর নেতৃত্বের যে বদলটা হচ্ছিল তার মধ্যেই লুকিয়েছিল সেই সংঘাতের বীজ, যে বীজ থেকে গজানো গাছটা পরে পুরো মুসলিম বিশ্বকে ভাগ করে দিয়েছিল। দেখুন, ইসলামের একেবারে শুরুর দিকে খিলাফতের ধারণাটা কিন্তু একদম অন্যরকম ছিল। প্রথম যে খলিফারা ছিলেন আবু বকর আর ওমর, তারা সবচেয়ে বেশি জোর দিতেন সবার মতামত আর ইসলামিক ভ্রাতৃত্বের উপর। কে কোন বংশের সেটা বড় কথা ছিল না। কিন্তু খলিফা ওসমানের সময়ে এসে ছবিটা পাল্টে যেতে শুরু করলো। সেই পুরনো প্রাক ইসলামী যুগের বংশীয় রাজনীতির চল আবার ফিরে এলো। তিনি নিজের বংশ উমাইয়া পরিবারকে ক্ষমতার সম্পদ দেওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। আর এই স্বজনপ্রীতির কারণেই কিন্তু সাধারণ মানুষের মনে একটা গভীর অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। আগের নেতৃত্বের আদর্শটা কেমন ছিল তা প্রথম খলিফা আবু বকরের একটা কথা শুনলেই বোঝা যায়। তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে সেরা নই। যদি আমি ভালো কাজ করি আমাকে সাহায্য করো, আর যদি ভুল করি তবে আমাকে শুধরে দিও। ভাবুন একবার, কতটা সহযোগিতামূলক একটা ব্যাপার ছিল, তাই না? আর এই আদর্শটাই কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। তো উসমান ঠিক কি করেছিলেন? তিনি তার নিজের বংশ উমাইয়াদের খুব শক্তিশালী করে তুলেছিলেন। কিভাবে? নিজের আত্মীয়দের কুফা আর মিশরের মতো সব গুরুত্বপূর্ণ প্রদেশের গভর্নর বানিয়ে দিলেন। আর এদের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী হয়ে ওঠেন তার কাজিন মুয়াবিয়া। তাকে দেওয়া হলো পুরো সিরিয়ার শাসনভার। আর মুয়াবিয়া এই সুযোগের সদ্ব্যবহার করেন। তিনি নৌ অভিযান থেকে পাওয়া বিশাল পরিমাণ টাকা দিয়ে নিজের জন্য একটা বিরাট ক্ষমতার বলয় তৈরি করেন। ফলাফল, খুব অল্প সময়ে উমাইয়া বংশই হয়ে ওঠে খেলাফতের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক শক্তি। এরপরই ঘটল সেই হত্যাকাণ্ড। ওসমানকে হত্যা করা হলো, আর তারপর নতুন খলিফা হিসেবে নির্বাচিত হলেন আলী। ক্ষমতায় এসেই তিনি যে প্রথম কাজটা করলেন তা হলো উমাইয়াদের তৈরি করা এই ক্ষমতার কাঠামোতে সরাসরি আঘাত হানা। আর এখান থেকেই শুরু হলো সেই অবশ্যম্ভাবী সংঘাতের। পরিস্থিতি কিন্তু খুব দ্রুতই গরম হয়ে উঠল। 656 সাল আলী খলিফা হয়েই হুকুম দিলেন সব উমাইয়া গভর্নরদের পদ থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া সে আদেশ মানতে সাফ অস্বীকার করলেন। শুধু তাই না, তিনি উসমানের হত্যাকাণ্ডকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে নিজেই খলিফা হওয়ার দাবি করে বসলেন। পরের বছর তিনি নিজের শক্তি আরো বাড়ানোর জন্য মিশরের জনপ্রিয় বিজেতা আমার ইবনুল আসের সাথে হাত মেলালেন। ব্যাস, সংঘাতটা তখন শুধু সময়ের অপেক্ষা। এইখানেই মুয়াবিয়ার রাজনৈতিক বুদ্ধির পরিচয় পাওয়া যায়। তিনি শুধু তলোয়ারের জোরেই লড়ছিলেন না, দিমাগটাও ব্যবহার করছিলেন। তিনি একটা জাল চিঠি তৈরি করলেন, আর এমন চাল চাললেন যে আলী নিজেই মিশরে থাকা তার এক অনুগত গভর্নরকে পদ থেকে সরিয়ে দিলেন। ভাবা যায়? যুদ্ধ তো তখনও শুরুই হয়নি, তার আগেই এই এক চালে আলীর অবস্থান অনেকটাই দুর্বল হয়ে গেল। এটা প্রমাণ করে দেয় যে মুয়াবিয়া শুধু একজন সেনাপতি নন, একজন অত্যন্ত ধূর্ত রণনীতিকারও ছিলেন। আর এই সমস্ত ঘটনার ফলস্বরূপ দুই বিশাল সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হলো। জায়গাটার নাম সিফিন। শুরু হলো ভাইয়ে ভাইয়ে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের শুরুতেই মুয়াবিয়া একটা বড় ভুল করে বসলেন, কৌশলগত ভুল। তার বাহিনী আলীর সৈন্যদের জন্য একমাত্র পানির উৎসটা বন্ধ করে দিল।
তার হয়তো মনে হয়েছিল এতে আলীর সেনারা দুর্বল হয়ে পড়বে, কিন্তু হলো ঠিক তার উল্টো। এই কাজটা আলীর কিছুটা দ্বিধান্বিত সৈন্যদের ভেতর এমন জেদ তৈরি করলো যে তারা একজোট হয়ে এক ভয়ঙ্কর যুদ্ধ শক্তিতে পরিণত হলো। অর্থাৎ মুয়াবিয়ার চালটা বুমেরাং হয়ে গেল। এই লম্বা আর জটিল যুদ্ধটাকে আমরা বোঝার সুবিধার জন্য 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথম পর্বটা ছিল পানির দখল নিয়ে। এক ভয়ঙ্কর লড়াইয়ের পর আলীর বাহিনী নদীর পাড় দখল করে নিল। এরপর প্রায় 1 সপ্তাহ ধরে চলল দুই পক্ষের কমান্ডারদের মধ্যে একের পর এক ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধ। তৃতীয় পর্বে শুরু হলো আসল লড়াই। 3 দিন ধরে চলল এক রক্তগঙ্গা। দুপক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হলো। আর একদম শেষে যখন মনে হচ্ছে আলীর বাহিনী জিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যুদ্ধ থেমে গেল। ওই যে বললাম 3 দিনের ভয়াবহ লড়াই, তারপর আলীর সেনাবাহিনী কিন্তু দারুণ সুবিধাজনক একটা জায়গায় ছিল। জয়টা ছিল একদম হাতের মুঠোয়। তাদের সৈন্যদের মনোবল তখন তুঙ্গে, আর ওদিকে মুয়াবিয়ার বাহিনী প্রায় পিছু হটতে শুরু করেছে। কিন্তু যুদ্ধের ফয়সালাটা তলোয়ার দিয়ে হলো না। একটা অপ্রত্যাশিত চাল, একটা কৌশল পুরো যুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দিল। যুদ্ধ থামানোর জন্য একটা সমাধানের প্রস্তাব এলো, সালিশি। মানে দুজন বিচারক ঠিক করবেন কে খলিফা হবেন। কিন্তু মজার ব্যাপার হলো এই সালিশি পরে আরো বড় বিভেদ আর রক্তপাতের কারণ হয়ে দাঁড়ালো। মানে শান্তি আনতে গিয়ে জন্ম হলো এক নতুন যুদ্ধের। এই সালিশির সিদ্ধান্তে সবাই কিন্তু খুশি হলো না। আলীর নিজের সেনাবাহিনী থেকে একটা নতুন দল বেরিয়ে এলো, বেশ চরমপন্থী। তাদের একটাই স্লোগান ছিল, কর্তৃত্ব শুধু আল্লাহর। তাদের মতে খলিফা কে হবেন সেই সিদ্ধান্ত মানুষ নিতে পারে না, এটা ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এই নতুন দলটার নাম হলো খারিজি। আরবিতে আল খাওয়ারিজ মানে হলো যারা বেরিয়ে গেছে। ভাবুন, এরা কিন্তু এক সময় আলীরই কট্টর সমর্থক ছিল, কিন্তু সালিশের ব্যাপারটা তারা মানতে পারল না। তারা ঘোষণা করলো আলী আর মুয়াবিয়া কেউই শাসন করার যোগ্য নন, আর এই বলে তারা আলীর দল ছেড়ে বেরিয়ে গেল। তো সালিশের ফল কি হলো? আলীর জন্য এটা ছিল একটা চরম রাজনৈতিক বিপর্যয়। মুয়াবিয়ার পক্ষে যিনি ছিলেন আমর ইবনুল আস, তিনি মুয়াবিয়াকেই সমর্থন করলেন, আর আলীর প্রতিনিধি আবু মুসা আল আশারি আলীকে পদ থেকে সরানোর পক্ষে রায় দিলেন। ফলে চূড়ান্ত সিদ্ধান্তটা গেল মুয়াবিয়ার পক্ষেই। এই ঘটনায় খলিফা হিসেবে আলীর বৈধতা মারাত্মকভাবে ধাক্কা খেল। এর পরের ঘটনাটা আরো করুণ। আলীকে এবার লড়তে হলো তার নিজেরই প্রাক্তন সমর্থকদের বিরুদ্ধে। নাহরাবনের যুদ্ধে তিনি খারিজিদের দমন করতে বাধ্য হলেন। এটাকে একটা ফাঁপা জয় বলা যেতে পারে, কারণ তিনি জিতলেন ঠিকই, কিন্তু এই নিজেদের মধ্যে লড়াইটা তাকে ভেতর থেকে দুর্বল করে দিল। আর এই সুযোগটাই কাজে লাগালেন মুয়াবিয়া। তিনি আরো শক্তিশালী হয়ে উঠলেন। এতক্ষণ তো আমরা দেখলাম এই সংঘাতের কারণ আর ঘটনাগুলো, কিন্তু এর ফলটা কি হয়েছিল? চলুন এবার এই গৃহযুদ্ধের দীর্ঘমেয়াদী পরিণতির দিকে তাকাই, কারণ এর ছাপ ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য রয়ে গেছে। একটা যুগের অবসান ঘটল খুব দুঃখজনকভাবে। 661 সালের জানুয়ারি মাসে কুফার মসজিদে একজন খারিজি আতাতায়ীর হাতে মারাত্মকভাবে জখম হলেন খলিফা আলী। এর কিছুদিন পরে তার ছেলে হাসান চাপের মুখে পড়ে খেলাফতের দাবি ছেড়ে দেন, আর বছরের শেষে মুয়াবিয়া কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা দখল করলেন এবং প্রতিষ্ঠা করলেন উমাইয়া রাজবংশের। এই প্রথম ফিতনার ফলাফল ছিল সুদূর প্রসারী, বলতে গেলে বৈপ্লবিক। এর সাথেই শেষ হয়ে গেল রাশিদুন বা সঠিক পথের অনুসারী খলিফাদের যুগ, যেখানে সবাই মিলে নেতা নির্বাচন করা হতো। তার বদলে শুরু হলো বংশানুক্রমিক শাসন। পরবর্তী প্রায় 90 বছর ধরে উমাইয়া পরিবারই খিলাফত শাসন করে। কিন্তু সবচেয়ে বড় আর স্থায়ী যে পরিবর্তনটা হলো তা হলো এক সময়কার ঐক্যবদ্ধ মুসলিম সমাজটা চিরদিনের জন্য আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ হয়ে গেল। আর সেই বিভেদটা কিন্তু আজও রয়ে গেছে।
এই একটা সংঘাতের ফলেই ইসলামের প্রধান শাখাগুলোর জন্ম। একদিকে সুন্নি, যারা মুয়াবিয়ার শাসন মেনে নিয়েছিলেন, অন্যদিকে শিয়া, যারা ছিলেন আলীর অনুসারী, আর আরেকটা ছোট দল ইবাদি, যাদের উৎপত্তি হয়েছিল সেই খারিজিদেরই একটা অংশ থেকে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা ভাবুন তো একবার, যদি সিফিনের যুদ্ধে সেদিন যুদ্ধবিরতি না হতো, যদি আলীর বাহিনী জিতে যেত, তাহলে আজকের দুনিয়ার ইতিহাসটা হয়তো একদম অন্যরকম হতো, তাই না? একটা মুহূর্তের একটা সিদ্ধান্ত যে কিভাবে গোটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে, এটা তারই একটা জ্বলজ্জন্ত প্রমাণ।